ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইফতার পার্টি দিয়েছেন। Good evening and welcome to this magnificent iftar dinner, very special as we honor the Islamic holy month of Ramadan. Let me begin by saying to our Muslim friends, of which I have many tonight, and I think we have many all over the world based on the results in Michigan, other places. But I just want to say hello to all of the people that supported us so strongly. Ramadan Mubarak. আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ইফতার পার্টির বিষয়টাই তুলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ইফতার পার্টি উপলক্ষে কার্ড ছাপানো হয়েছে, অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলিম বন্ধু দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একটু অবাক লাগছে। মনে করুন ট্রাম্প জেতার পর আমাদের শুভেন্দু অধিকারীর সেই উচ্ছ্বসিত টুইট, যাতে তিনি লিখেছিলেন হোয়াইট হাউসে বসছেন এবার একজন হিন্দু বন্ধু, মানে তিনি তাদের মতো হিন্দু বন্ধু বোঝাতে চেয়েছিলেন আর কি। যদি হোয়াইট হাউসে কোনোদিন হোলি খেলা হয় বা নবরাত্রি বা রামনবমীর মতো কিছু একটা হয়, তবে তো অন্ধভক্তদের একেবারে পোয়াবারো। অন্ধভক্তরা বলতেন মোদির জন্যেই হিন্দুদের এই সংস্কৃতি হোয়াইট হাউসে সম্মান পেল। এর আগে হিন্দুদের কেউ পাত্তাই দিতেন না। যেমন একসময় বলেছিলেন মোদির ডান হাত অমিত শাহ। গান্ধী, নেহেরু, সুভাষ নন, বিদেশের মানুষ নাকি ভারতকে চিনেছেন মোদির জন্যেই। এই প্রেক্ষিতেই সংসদে আগামী সপ্তাহে আসছে ওয়াকফ বিল। অমিত শাহ এক সংবাদপত্রের অনুষ্ঠানে এক সাংবাদিকের সাক্ষাৎকারে জানিয়েছেন বহু চর্চিত ওয়াকফ বিল তারা এই অধিবেশনেই আনছেন। আজকের এই এপিসোডে আমরা জানব এই ঘটনার প্রেক্ষিতে মোদির এনডিএ জোটের মধ্যে কি কি হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে তুলে ধরতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। অমিত শাহ ঘোষণাটি করতে পারেন, কিন্তু এত বড় বিষয়টি নিশ্চয়ই তার একার বক্তব্য হতে পারে না। আসলে অমিত শাহকে দিয়ে বলিয়ে নরেন্দ্র মোদী কি ওই কথার প্রতিক্রিয়াটি আগে থেকে মেপে নিতে চান? সোজা কথায় যাকে আমরা জল মাপা বলে থাকি। এই বিলটির সঙ্গে মুসলমানদের আবেগ এবং সংস্কৃতি জড়িয়ে আছে, আর এই আবেগ ও সংস্কৃতির উপরে হিন্দুত্ববাদী ও মনুবাদী দল বিজেপির অনেক দিন ধরেই একটা টার্গেট রয়েছে। ওয়াকফ আইন সংশোধন করে বিজেপি এবং আরএসএস তাদের দীর্ঘদিনের একটা লক্ষ্য পূরণ করতে চায়, যেমন তারা করেছে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে। আর এখানেই আপত্তি শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, এদেশের রাজনৈতিক সমস্ত বিরোধী দলের, একই সঙ্গে এনডিএ জোট সরকারের যারা শরিক তাদের মতামত কিন্তু এক্ষেত্রে অত্যন্ত জরুরি। কারণ এটা আর এখন বিজেপির সরকার নয়, এটা এনডিএ সরকার, যার দুটো পা কিন্তু অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার। আর তাই লোকসভা ও রাজ্যসভায় এই বিল আনলেই তো হবে না, এই বিল পাশও করাতে হবে। আর তা করার জন্য সমর্থনের যে সংখ্যা চাই তা এখন বিজেপির হাতে নেই। 400 পার স্লোগান তোলা নরেন্দ্র মোদীর বিজেপি এবারে 20% আসন কম পেয়ে লোকসভায় মাত্র 240। আর এখানেই গোল বেঁধেছে। মাত্র 24 ঘন্টা আগে দেখা গেছে চন্দ্রবাবু একেবারে মুসলিম ট্র্যাডিশনাল বেশভূষায় সজ্জিত হয়ে ইফতার পার্টি করছেন। কংগ্রেস সহ অন্য কোনো দল যখনই এরকম ইফতার পার্টি করেছে আর তার ছবি সমাজ মাধ্যমে দিয়েছে, তখনই বিজেপির ছোট বড় সব নেতা রে করে তুষ্টিকরণের রাজনীতি বলে আক্রমণে নেমে পড়েছে। কিন্তু চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে তা করার সাহস নেই বিজেপি এবং অন্ধভক্তদের। এর মধ্যে আবার এনডিএ মন্ত্রিসভার সদস্য চিরাগ পাসওয়ানের ইফতার পার্টির ছবিও সামনে এসেছে, তা নিয়েও মুখে কুলুপ বিজেপি। উল্টে আবার চিরাগ পাসওয়ানকে হিন্দু মুসলমান বিদ্বেষ ছড়ানো একটি গদি মিডিয়ার সাংবাদিক মুসলিমদের রাস্তায় নামাজ পড়া নিয়ে যোগীর বিদ্বেষ নিষেধাজ্ঞার ব্যাপারে একটু উস্কে দিতে চেয়েছিল, কিন্তু চিরাগ যেভাবে তাকে পাল্টা দিয়েছেন তা শুনে পালাবার পথ পায়নি
ওই সাংবাদিকতার কলঙ্ক পেটোয়া অ্যাঙ্কারটি। बीजेपी को लेके जो अभी माहौल बना हुआ है, अभी जैसे हो गया कि संभल में सड़क पे नमाज पढ़ने नहीं देंगे या मेरठ में नहीं पढ़ने देंगे। एक वर्ग का ये कहना है कि अगर सड़क पे नमाज नहीं पढ़ने देना है तो पूरे देश में कीजिए, बीजेपी शासित हर राज्य में कर दीजिए, पूरे यूपी में प्रशासन का ऑर्डर आ जाए कि सड़क पे नमाज पढ़ने नहीं देंगे। कुछ जगहों पर आप रोक रहे हैं। और फिर कुछ लोगों का ये भी कहना है कि अगर ईद के पहले एक दिन पढ़ ही लिया तो क्या ही सड़क घिस तोड़ी जाएगी। आपका इस पर आपकी राय क्या है? क्योंकि पटना में मुझे याद है, आपको भी पता है, वहां पे सड़क पे नमाज तो होती है। भाई मुझे लगता है सब फालतू की बातें हैं, इस पर चर्चा भी नहीं करनी चाहिए, कोई मतलब नहीं बनता इन सारी बातों का। आज देश में बड़े बड़े विषय हैं जिसको लेकर हम लोग को चर्चा करनी चाहिए। और दिक्कत ये होती है कि जब हम लोग ऐसी बेमानी बातों के ऊपर जब हम लोग चर्चा करने लगते हैं बिना मतलब, इससे समाज में, देश में एक तनाव का वातावरण बनता है, एक असहमति का वातावरण बनता है, बिना मतलब के संप्रदाय, अलग अलग लोगों के बीच में टकरारें पैदा होती हैं। कोई मतलब नहीं है। जिसको जो जैसे करना है इतने वर्षों से करते आए हैं ना, करते रहेंगे। पर आज जब बड़े एजेंडे हैं, आज देख लीजिए, अगर ये सारी बातें नहीं हो रही होती तो संभवतः मुझसे पूछते कि आपने एज अ फूड प्रोसेसिंग मिनिस्टर इतने महीनों में क्या किया। चिराग भाई, ये सारी चीजें सेकेंडरी हो जाती हैं। चिराग भाई, जिसको आप फालतू बात बता रहे हैं वो तो आपके ही सहयोगी दल के लोग कर रहे हैं ना। पर मैं नहीं सहमत हूं ना, मैं यही तो मैं जिक्र कर रहा हूं। भाई देखिए, मैं 21वीं सदी का पढ़ा लिखा ही हूं, मुझे इन सब बातों से, और मैंने इस बात को बोलते बोलते मैंने खुद ही कहा है कि धार्मिक विषयों में नहीं इंटरफेयर करना चाहिए, व्यक्तिगत आस्था का विषय। मैंने जब इफ्तार दिया मैं तिलक लगा के गया। अब उसको लेकर अगर ये विवाद खड़ा किया जाए, भाई मेरी आस्था है ना इस पेपर, वो मेरी व्यक्तिगत आस्था है। मैं आपके धर्म का सम्मान करने के लिए मैं अपने धर्म के संस्कारों को तो नहीं भूलूंगा ना। बट ये सारे बंद कमरे के पीछे की बातें हैं ना, ये व्यक्तिगत आस्था का विषय है। कईयों की आस्था होती है, कईयों की नहीं होती। कितने हिंदू हैं जो तिलक नहीं लगाते हैं, तो क्या वो हिंदू नहीं है? पर ये सारी व्यक्तिगत आस्था का विषय, इसको क्यों सार्वजनिक तौर पर या इसको क्यों जनरलाइज करने का प्रयास किया जा रहा है? मैं अपने सहयोगियों की भी मैं बात कर रहा हूं। अगर आप उनका भी नाम लेकर बोल रहे हैं कि वो लोग ये करते हैं, मैं इस राजनीति से सहमत नहीं हूं। मैं मानता हूं कि आज की तारीख में देयर आर बिगर इश्यूज, देयर आर बिगर थिंग्स दैट नीड्स टू बी एड्रेस्ड एंड वी नीड टू टॉक अबाउट दैट रादर देन जस्ट टॉकिंग अबाउट हिंदू एंड मुस्लिम। চিরাগের এই কথা থেকে স্পষ্ট তিনি এনডিএর বড় শরিক বিজেপিকেও কিন্তু একটা বড় বার্তা দিয়ে গেলেন। দিন দশেক আগে বিজেপি সংসদে ওয়াকফ বিলটি আনার পরিকল্পনা করে, কিন্তু তখনও তাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না এতে তাদের সহযোগী দলগুলির কতটা সমর্থন তারা পাবে। বরং এ নিয়ে রীতিমতো সংশয় ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফলে ওই বিলের প্রসঙ্গ একেবারেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু হঠাৎই অমিত শাহ একটি পত্রিকার অনুষ্ঠানে বলে বসলেন এই অধিবেশনেই তারা ওয়াকফ বিল আনছেন। ব্যাস, জাতীয় রাজনীতিতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। তা ঈদের আগে আচমকা বাজার গরম করার এরকম চেষ্টা করলেন কেন অমিত শাহ? এর আগে তার অনেকগুলো বক্তব্যই কিন্তু সরকার এবং দলের বিপক্ষে গেছে। যেমন তার আম্বেদকর নিয়ে কথা। তিনি বলেছিলেন আম্বেদকরের নাম নেওয়াটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। এরকম মন্তব্যের পরে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয় এবং তাকে কয়েকদিনের জন্য এরপর আর সামনে আনেনি বিজেপি। মনে করুন, নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকেও তিনি জুমলা বলে মোদীর মুখ পুড়িয়েছিলেন। कि 15 लाख रुपए अकाउंट में क्यों नहीं आ रहे? देखिए, ये जुमला है। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। এবারেও কি সেরকমই হতে চলেছে? সংসদে বিল পেশ হলে পাশ করানোর মতো ভোট আর এখন বিজেপির হাতে নেই, এটা জানা সত্ত্বেও অমিত শাহ এটা বললেন কেন? এরপর যদি এই বিলটি পেশ না হয় তাতে সরকার পড়ে যাবে না ঠিকই, কিন্তু মুক্ত পূর্বে। তাহলে কি তিনি প্রসঙ্গটা হাওয়ায় ভাসিয়ে রাখলেন? এতে কি আরো শক্তিশালী হলেন না চন্দ্রবাবু, নীতিশ, চিরাগেরা? তাহলে এমন খাল কেটে কুমির আনা কেন? সে বিশ্লেষণে আসছি একটু পরেই। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এর মধ্যেই ঈদ নিয়ে কিন্তু পরস্পর বিরোধী 2-3টে ঘটনা ঘটছে বিজেপির অন্দরমহলে। ইলন মাস্কের গ্রক কয়েকদিন আগেই জানিয়েছিল এদেশের সবচেয়ে কমিউনাল মানে সাম্প্রদায়িক নেতার নাম নরেন্দ্র মোদী। ওই অপবাদের উত্তর দিতেই নরেন্দ্র মোদী সওগাতি মোদী নামে একটি প্রকল্প ঘোষণা করেন, যাতে 32 লক্ষ দরিদ্র মুসলমানকে একটি উপহারের প্যাকেট দেবে বিজেপি। যাতে অন্ধভক্তরাও বড্ড বিপাকে পড়েছেন। এ নিয়ে বিতর্কও শুরু হয়েছে বিজেপির ভেতরে। এ বিষয়ে আমার করা আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এর মধ্যে আবার হরিয়ানার বিজেপি সরকার ঈদের দিনের ছুটি বাতিল করে প্রবল বিতর্কে জড়িয়েছে। অন্যদিকে মুসলিম বিরোধিতায় মহারাষ্ট্র বা হরিয়ানা এগিয়ে গেলে যোগী আদিত্যনাথের মান থাকে কি করে? তিনি রাস্তায় বসে নামাজ পড়া নিয়ে বাজার গরম করার চেষ্টা করলেন। রাস্তায় নামাজ পড়া চলবে না বলে তার ফতোয়া জারি হয়ে গেছে। উত্তরপ্রদেশের পুলিশও সব কাজ ছেড়ে ড্রোন লাগিয়ে
রাস্তা তো বটেই, বাড়ির ছাদেও নামাজ পড়ার ছবি তুলে আনছে। এদেশের ঐতিহ্যই বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি। যে কোনো উৎসবেই রাস্তায় নেমে আসে মানুষের ঢল। কিন্তু যোগী আদিত্যনাথকে তা কে বোঝাবে? তবে কারা বেশি রাস্তা দখল করে ধর্ম পালন করেন তা নিয়ে গ্রককে একজন প্রশ্ন করেছিলেন। গ্রক যথারীতি যোগীর মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াকফ বিল আনার কথা শোনা মাত্র কালো ব্যাজ হাতে বাঁধার পরিকল্পনা করে। উত্তরপ্রদেশের পুলিশ মিরাটে এই কালো ব্যাজ খুলে নেওয়ার এক অভিযানও চালায়। বুঝুন, এই না হলে মাদার অফ ডেমোক্রেসি। একদিকে নরেন্দ্র মোদীর সওগাত ই মোদীর কিট, অন্যদিকে যোগী আদিত্যনাথ ও হরিয়ানা সরকারের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নিয়ে এই আচরণ। দেশ তো তত্তরিয়ে এগিয়ে চলেছে। আর এই পরিবেশের মধ্যেই নতুন করে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হলো ওয়াকফ বিল প্রসঙ্গ। এই বিল প্রসঙ্গ সামনে আসার সঙ্গে সঙ্গেই এনডিএর অন্য শরিক দলগুলির মধ্যে কি প্রতিক্রিয়া হলো, এবার আসছি সে কথায়। বিহারের সামনে ভোট, আর নীতিশ কুমারের দলেই রয়েছেন একাধিক মুসলিম বিধায়ক এবং নেতা। অর্থাৎ নীতিশ কুমারের উপরেও মুসলিম ভোটের প্রবল চাপ রয়েছে, আর তা হারালে পথে বসতে হবে নীতিশকে। আর সর্বোপরি রয়েছেন চন্দ্রবাবু নাইডু। তিনি ইফতার পার্টির শেষে অন্ধ্রের মুসলিমদের আশ্বস্ত করেছেন এই ওয়াকফ বিল নিয়ে। ইফতার পার্টিতেই তিনি বললেন, রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষার প্রশ্নে তিনি দায়বদ্ধ। ওয়াকফ সম্পত্তির চরিত্র নষ্ট হয় এমন কাজ তিনি করবেন না। অন্ধ্রে মুসলমান ভোটার 7.5%। বিধানসভাতেও 15টি আসন সরাসরি মুসলিমরাই ঠিক করেন। এই 0.5% ভোট তার পাশ থেকে অন্য পক্ষে চলে গেলে তার ভোট কমে যাবে অন্তত 15%। কেটে কুটে 10%ই ধরুন, তাহলেই তার সরকার পরের ভোটে বড় বিপদে পড়তে পারে। আর তাই সাদা হিসেবে এরা প্রত্যেকেই এই ওয়াকফ বিলের বিরুদ্ধে। বিজেপি বিভিন্ন রাজ্যে বিদ্বেষের রাজনীতি করে নিজেদের ভোট ধরে রাখতে চাইছে। তাতে এদের কি লাভ? নিজের পায়ে কুড়োল মেরে বিজেপির হাতে মোয়া ধরিয়ে দেওয়ার দায় কি এদের পড়েছে? মানে তুমি বিদ্বেষ ছড়িয়ে নিজের ভোটের রাজনীতি করবে, আর আমরা তার বিরুদ্ধে গেলেই দোষ? বিজেপির এই সহযোগী দলগুলিকে স্পষ্ট কথা শুনিয়ে দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মকর্তারা। তারা বলেছেন, নিজেদের বাধ্যবাধকতায় চন্দ্রবাবু নাইডুরা বিজেপির মতো কমিউনাল দলের সঙ্গে থাকতেই পারেন। তারা তাদের রাজনীতি করবেন, এতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো বক্তব্য নেই। কিন্তু ওয়াকফ বিল যদি তারা সমর্থন করেন, তাহলে তারা মুসলিমদের সমর্থন হারাবেন। অর্থাৎ চন্দ্রবাবু নাইডু, জয়ন্ত চৌধুরী, চিরাগ পাসওয়ান, নীতিশ কুমাররা যেমন এনডিএ সরকারে রয়েছেন তেমনটা থাকতে পারেন, শুধু ওয়াকফ বিলটি সমর্থন না করতে বলছে মুসলিম ল বোর্ড। এরপরে তারা কি আর সমর্থন করতে সাহস পাবেন? তাহলে অমিত শাহ আগ বাড়িয়ে হঠাৎ এই প্রসঙ্গ তুললেন কেন? এবার আসবো সেই কথায়। আসলে আগামী 2 তারিখ থেকেই ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক ভূমিকম্পের আভাস দিয়েছেন, তাতে ভারতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে বাধ্য। শুধু ভারতীয় অর্থনীতিতে নয়, ভারতের কর্পোরেট জগতের অনেক ব্যবসায় এতে বড় চোট আসতে চলেছে। যেমন মুকেশ আম্বানি, যেমন টাটা মোটরস। রাশিয়া থেকে কাঁচা তেলের যে আমদানি মুকেশ আম্বানির সংস্থা করে, ডোনাল্ড ট্রাম্প তাতে নিষেধাজ্ঞা জারি করেছেন। একই রকম ভাবে ভেনেজুয়েলা থেকেও রিলায়েন্স কোনো তেল আনতে পারবে না। এর জন্য তাদের কোটি কোটি টাকা লোকসান দিতে হবে। বাড়তি টাকা দিয়ে তেল কিনতে হবে আমেরিকা থেকে। টাটাদের গাড়ির বাজারে হানা দিতে এদেশে আসছে ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিকল টেসলা, আর তাদের ল্যান্ড রোভারের উপর আমেরিকায় বাড়তি কর বসছে 25%। মানে শুধু আদানিকে বাঁচাতে গোটা দেশকে, দেশের বড় কারবারকেও বাজি রাখতে চলেছে মোদী সরকার। আর এর প্রতিক্রিয়া কিন্তু পড়বে সাধারণ মানুষের উপরই। তাই বাঁচার অস্ত্র চাই মোদী অমিত শাহের। আর এই জন্য দরকার আবার হিন্দু মুসলমান, আরো বিদ্বেষের রাজনীতি। এরকম ঘোরালো পরিবেশের মধ্যে যদি জল আরো ঘুলিয়ে দেওয়া যায়, তাহলে সাময়িক একটা স্বস্তির ব্যাপার তো আসেই। নরেন্দ্র মোদীর সরকার কি তেমন ভেবেই ওয়াকফ বিলের প্রসঙ্গটি সামনে এনেছে? আপনারা কি মনে করছেন জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে
লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর মাসে মাত্র 29 টাকা খরচ করে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।